দীর্ঘ তাপপ্রবাহের পর দেশের 10 থেকে 20 জেলায় স্বস্তির বৃষ্টি, 3 জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু। খুলনা, রাজশাহী সহ 5 জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস। হবিগঞ্জে মাধবপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের 4 জন সহ 5 জনের, ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষ। এবং টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, বাড়ির সীমানা বিরোধের জেরে হত্যা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ তাপপ্রবাহের পর কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা বিভাগের পূর্বাংশে হালকা বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 11 মের পর আবারও বাড়বে তাপমাত্রা। মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দীর্ঘ তাপপ্রবাহের পর মিলল স্বস্তির বৃষ্টি। অবশেষে কিছুটা শান্ত হল রুদ্র বৈশাখ। কুতুবদিয়ায় বৃষ্টি 28 মিলিমিটার। থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। আবহাওয়া অফিস বলছে, জলীয় বাষ্প দেশের পূর্বভাগে বেশি সক্রিয়, তাই সিলেট, চট্টগ্রামে বৃষ্টি দেখা গেছে। তাছাড়া দেশে বিস্তার হতে 3 থেকে 4 দিনের অপেক্ষা। তখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী ও রংপুরে ভারী বর্ষণের আভাস মিলেছে। পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। মে মাসের গড় বৃষ্টি 284 মিলিমিটার। 11 মে পর্যন্ত এই বৃষ্টি থাকলেও পরে আবার বাড়বে তাপমাত্রা। 16 মের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় হোক আর নিম্নচাপ হোক, সে 15 তারিখের মধ্যে আপাতত হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও এই মাসের 15 তারিখের পরে থেকে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এদিকে উজানের ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে কয়েকটি জেলায় বৃষ্টি দেখা মিলেছে। দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি নামায় জনজীবনে ফিরেছে স্বস্তি। সকাল 9:15টার দিকে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রামের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। নোয়াখালীতে 2 দফায় 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা ও ফেনীতেও সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তবে অল্প সময়ের বৃষ্টিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও খুব একটা কমেনি তাপমাত্রা। আল্লাহর রহমত হয়েছে, আজকে খুব সুন্দর বৃষ্টি হয়েছে, মানুষ খুব স্বস্তিতে আছে। গরমের জন্য অনেক খারাপ লাগছিল, এখন আজকে বৃষ্টি দেখে সবাই অনেক খুশি হয়েছে। এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। সকালে কক্সবাজারের পুকুয়ার রাজাখালীতে লবণ মাঠে বজ্রপাতের শিকার হন দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামে 2 শ্রমিক। স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাঙ্গামাটির আলাদা জায়গায় বজ্রপাতে 1 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বৃষ্টির মাঝে আম কুড়ানোর সময় বজ্রপাতে 1 কিশোর মারা গেছে। সকালে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বজ্রপাতে মৃত্যু হয়েছে 6 জনের। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে তো বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমেছে কিনা, জনজীবনে স্বস্তি ফিরে এসেছে কিনা? গতকাল থেকে আসলে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, যেহেতু অনেক দিন থেকে আসলে তীব্র
তাপপ্রবাহ চলছিল, মানুষের মধ্যে অস্বস্তি ছিল। কিন্তু গতকাল রাতে আসলে রাত 3টার দিকে এক দফা বৃষ্টি হয়, সেটা খুব কম সময়ের জন্য ছিল। এরপরে সকাল 9:30টার পরে আসলে চট্টগ্রামে ভালোই বৃষ্টি হয়েছে এবং আমরা চট্টগ্রামে যে আবহাওয়া অফিস আছে তার কর্মকর্তা যিনি আব্দুল বারেক তিনি জানিয়েছেন প্রায় 40 মিনিটের যে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, সেখানে 6 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং আসলে বৃষ্টির পরে সকাল 11টার দিকে আবার আসলে রোদ ওঠে এবং মানুষের মধ্যে আবার গরমের কারণে অস্বস্তি তৈরি হয়। এবং এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন আছে, আবার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মাঝে মাঝে কিছু সময় গুড়ি বৃষ্টি হলে আসলে বৃষ্টি এখনও আর নামেনি। ধারণা করা হচ্ছে আসলে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে এই বজ্রসহ বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের 3টি জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে 3 জন মারা গেছে এবং যে 3 জন মারা গেছে আমরা দেখেছি তারা 3 জন আসলে বাইরে কাজকর্মে ছিল, 2 জন লবণ মাঠে চাষ করছিলেন, আর একজন আমকুড়াতে গিয়ে আরেকজন মাছ ধরার সময় আসলে তারা বজ্রপাতে আহত হওয়ার পর মারা যায়। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে আগামী 24 ঘন্টায় আরও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মোটামুটি আসলে যেটা বলা চলে এতদিন গরমের কারণে মানুষের মধ্যে অস্বস্তি ছিল, বৃষ্টির কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এসেছে এবং তাপমাত্রা কিছুটা কমে এসেছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন বৃষ্টির পরে 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা, মানে গরমের যে তাপমাত্রা সেটা কমতে পারে বলে আমাদের জানিয়েছে। আমরা সেটাই দেখছি, আসলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে, গরম কিছুটা কমেছে এবং আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মাঝে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 12 ঘন্টায় সুরমা নদীর পানি 19 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভা হয়। এতে সবকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে আহ্বান জানান জেলা প্রশাসক। বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটা শেষ করতে তিনি অনুরোধ জানান। এরই মাঝে জেলার সবকটি হাওরের 84% বোরো ফসল কাটা শেষ হয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারা যেন এই বিষয়টাতে কেয়ারফুল থাকে এবং তাদের যে ফসল এটা যেন নিরাপদ জায়গায় নিয়ে নেয় এবং যদি কোনো জায়গায় কর্তনের বাকি থাকে এবং কর্তনের মতো অবস্থায় থাকে তারা যেন তাড়াতাড়ি কর্তন করে নেয়। ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে তালিকা এবং আশ্রয় কেন্দ্রগুলো যেন যথাসময়ে চালু করা যায় প্রয়োজনের নিরিখে সে বিষয়েও তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। খুলনা, রাজশাহী সহ 5 জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, গোপালগঞ্জ সহ 4 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। দেশের পশ্চিমাঞ্চলে আজ দিনের তাপমাত্রা কমতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে রোদের তীব্রতা বাড়তে থাকে। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা আরও 2-1 দিন থাকতে পারে। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে বুধবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল জুড়ে তাপপ্রবাহে একের পর এক রেকর্ড করেছে চুয়াডাঙ্গা। টানা 20 দিন সহ 26 দিন ছিল তাপপ্রবাহ। বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা সহ সমতলের লু হাওয়া বয়ে যাওয়ায় জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এপ্রিলের শেষ দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এপ্রিলের প্রথম দিন থেকে তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। মাঝে 7 থেকে 10 তারিখ 4 দিনের বিরতি। এরপর 11 থেকে 30 তারিখ পর্যন্ত টানা 20 দিন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে জেলার উপর দিয়ে। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বেড়েছে রোগী। হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত 4 জন। ঘরের ভিতরে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কি আমাদের বেডশিট পর্যন্ত পুরো গরম, যে সেখানে যে আমরা একটু বসবো বা একটু শোবো, পানি খেতে যাচ্ছে, পানি অনবরত তুলেই যাচ্ছে, তারপরও কিন্তু পানি গরমই। কিছু তো করার নেই, এখন আল্লাহ পাকের বৃষ্টি দিলে ভালো হইতো।
এপ্রিলের শেষ সপ্তাহে গরমের তীব্রতা বেড়ে যায়। ২৬ ও ২৭ তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মাসের শেষ দিনে হয় নতুন রেকর্ড, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ১১ এপ্রিল থেকে প্রথমে মৃদু, তারপরে মাঝারি এবং আস্তে আস্তে ১৬ এপ্রিল পরে তীব্র তাপপ্রবাহ রূপ নেয় এবং পুরো এপ্রিল জুড়েই এটা অব্যাহত থাকে। কর্কট ক্রান্তিরেখা সংলগ্ন চুয়াডাঙ্গায় বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সমতল থেকে আসা লু হাওয়ার কারণে গরম বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাছপালা কেটে ফেলা হয়েছে, নগরায়ণ করতে যেয়ে রাস্তাঘাট নতুন নির্মাণ করতে যেয়ে বনায়ন করার কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর সর্বশেষ কারণটা হলো এখানে জলাধার নাই বললেই চলে, একেবারেই জলাধার কমে গেছে। যেগুলো খাল বিল অবশিষ্ট আছে সেগুলো কোথাও পানি নাই। এপ্রিল জুড়ে জেলায় মাত্র একদিন বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার, যা তাপমাত্রা কমাতে তেমন কোনো অবদান রাখতে পারেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি। এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতেই, কি পরিস্থিতি আজকে, আর আবহাওয়া অফিস থেকে কি জানিয়েছে, বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা? আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, যেটা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। কিন্তু তাপমাত্রা আসলে গত ৩ দিনে কিছুটা কমেছে। তাপমাত্রা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা ছিল একেবারেই অসহনীয়। সেটা হচ্ছে ৪৩.৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায়। তার মানে ৪৪-এর কাছাকাছি ছিল চুয়াডাঙ্গার তাপমাত্রা। সেখান থেকে ৪১.৭-এ নেমে আসায় যেহেতু তাপমাত্রা নেমে এসেছে, কিছুটা হলেও স্বস্তি এসেছে মানুষের জীবনে। তারপরে এই তাপমাত্রাটিও কিন্তু এই তাপমাত্রাটাও তীব্র তাপমাত্রার আওতায়, ৪১.৭ ডিগ্রি। তো এই তাপমাত্রার কারণেই সকাল থেকে সারাটা দিন যে রোদের তীব্র তাপ, এই তাপে কিছুটা হলেও মানুষের কষ্ট হয়েছে, যদিও আগের মতো অতটা কষ্ট নেই। তারপরেও মানুষ কষ্ট পেয়েছে, বিশেষ করে একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালান, যারা দিনমজুরের কাজ করেন, তাদেরকে বাইরে এসে কাজ করতে হয়েছে এই রোদ গরমে। আর রোদ গরমে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। আমরা জানি যে দীর্ঘদিন ধরেই পুরো এপ্রিল মাস জুড়েই রোগীর চাপ বেড়েছে হাসপাতালে, বিশেষ করে গরমের কারণে নানা রোগে আক্রান্ত হয়েছে মানুষ। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। একইভাবে বয়স্করাও শ্বাসকষ্ট সহ অন্যান্য কারণে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। আর হাসপাতালের বহির্বিভাগেও আমরা দেখেছি মানুষের ভিড়। চিকিৎসকরা এই সময় পরামর্শ দিয়েছেন যে এই রোদ গরমের ভেতরে মানুষকে সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই বেশি সময় রোদে যাওয়া যাবে না। খুব জরুরি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। মানুষের জরুরি কাজটি কোনো রকম শেষ করে তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে, ঘরে থাকতে হবে, এইসব পরামর্শ দিয়েছিলেন। তার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারে চিকিৎসকদের কিছু সতর্ক বাণী ছিল। সেটা হলো বাইরের খাবার কোনো ক্রমে খাওয়া যাবে না, টাটকা খাবার খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে না, ঘরের তৈরি খাবার খেতে হবে। আর বৃষ্টি নিয়ে স্থানীয়ভাবে আবহাওয়া অফিসের কোনো পূর্বাভাস নেই। তবে কালবৈশাখী ঝড় যেহেতু, সেটা আচমকা যে কোনো সময় চলে আসতে পারে। তবে আজকে রাত ১২টার মধ্যে কোনো বৃষ্টি হবে না, এমনটি বলেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। তীব্র তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে লিচুর গুটি। ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা। অনেক বাগানই হয়ে পড়ছে লিচু শূন্য। গাছে কীটনাশক, বিভিন্ন অনুখাদ্য প্রয়োগেও মিলছে না প্রতিকার। লিচুর গুটি রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহে দিনাজপুরের বাগানগুলো থেকে ঝরে পড়ছে লিচু। গুটি ঝরে পড়ায় অনেক বাগানই এখন লিচু শূন্য। 3টা বাগানে নেওয়া আছে 8 লাখ, মনে করো ঝরে তো পড়ে গেছে, এখন তো লিচু নাই। মুকুট আসছিল, সব জ্বলে গেছে। আর এবার আশা করা যায় না যে ভালো মতো লিচু হবে। বৈশাখের খরতাপে পড়ছে রাজশাহী। বাগানগুলো লিচুর মুকুলে ছেয়ে গেলেও এখন ঝরে পড়ছে গুটি। এতে শঙ্কিত হয়ে পড়ছে বাগান মালিকরা। বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার। পানি দিছি, প্রচণ্ড রোদ খরার কারণে আমাদের গাছের লিচু ঝরে যাচ্ছে। তাপপ্রবাহে গুটি ঝরে পড়ায় পাবনার বাগানগুলো লিচু শূন্য হয়ে পড়েছে। ফলন নিয়েও চরম দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। এইবার প্রচুর পরিমাণে ময়লাই ছিল, কিন্তু ময়লা সে কি লাভ হলো।
নাটোরের শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে বাগান মালিকরা। আমি ঋণ পাতি করে কিনছি, সেই ঋণ আলাদা এখন চাপ দিচ্ছে আমি ঋণ দিব কোথা থেকে। প্রতি বছরে যা পাওয়া যায় এবার তার 10 বছর ভিতরে এরকম হয়নি আর কি আমাদের। গুটি ঝরে পড়ার পাশাপাশি শুকিয়ে তামাটে রং ধারণ করেছে লিচু। যেখানে যতটুকু পারবো আমরা সেচের মাধ্যমে মাটিতে রসের ব্যবস্থা করব। পাশাপাশি যদি আমরা লিচু গাছে যদি মালচিং করে দিতে পারি কিছু খড় টড় দিয়ে একবার সেচ দিয়ে, তারপরে সেক্ষেত্রে অনেকটা আমরা সেক্ষেত্রে কিছুটা এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। লিচু রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জে মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী, স্ত্রী ও এক সন্তান সহ 5 জন নিহত হয়েছেন। রাত 2টার দিকে মাধবপুরের হরিতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অন্তর, কামরুন নাহারের ছোট ভাই মোহাম্মদ এনামুল ও প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী। তারা সবাই সাভারে থাকতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ঢাকার সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। হরিতলার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়িটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। এ ঘটনায় ট্রাক জব্দ হলেও পালিয়েছে চালক। সিলেট থেকে মাজার জিয়ারত করে যাওয়ার সময়, ঢাকার দিকে যাওয়ার সময় সিলেটমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা চালক সহ সর্বমোট 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমরা দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং ট্রাকটি জব্দ করে আমাদের হেফাজতে নেই। দুর্ঘটনার পরেই দুর্ঘটনা সংঘটনকারী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার নাম ঠিকানা সংগ্রহ এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাজবাড়ীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার 3 ঘণ্টা পর উদ্ধার হয়েছে। সকাল 10:30টার দিকে বগিটি উদ্ধার করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে শহরের 2 নম্বর রেলগেট এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সাথে ঢাকা, খুলনা ও দৌলতদিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, বগি লাইনচ্যুত থাকার কারণে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে চলছে। দেশের পথে রওনা হয়েছে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ শেষে গতরাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। আগামী 14 মে এমভি আব্দুল্লাহর চট্টগ্রামের পৌঁছানোর কথা রয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানান, সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে 23 নাবিক নিয়ে কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দরে নোঙর করবে এমভি আব্দুল্লাহ। সেখানে লাইটার বা ছোট জাহাজে পণ্য খালাস করা হবে। নাবিকরা জানান, পরিবারের সাথে দেখা করতে তারা উন্মুখ হয়ে আছেন। পাশাপাশি তাদের পরিবারও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার 8 দিন পর গত 21 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। চট্টগ্রাম অ্যাঙ্করেজ প্লাস কুতুবদিয়া অ্যাঙ্করেজে মালগুলো খালাস করবে, খালাস করে শিপ বাইরে চলে যাবে, বুঝছেন? এইটা হচ্ছে প্রোগ্রাম আপাতত। টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা নিয়ে 2 পক্ষের সংঘর্ষে রাজীব হোসেন নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত 7 জন। দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে ভাদ্রা গ্রামের আজাহার ও রাজীবের মধ্যে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে বেল পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে কুপিয়ে আহত করে। এ সময় রাজীবের পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে 2 সপ্তাহব্যাপী এক্সারসাইজ টাইগার লাইটনিং এর সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের লেফটেন্যান্ট কর্নেল জোসুয়া লং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর 76 জন ও মার্কিন সেনাবাহিনীর 23 জন সদস্য অংশ নেন।
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকালে খুলনা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার 23 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। দ্বিতীয় ধাপে নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এই দুই উপজেলার চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ দেওয়া হয় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়। নরসিংদীর পলাশী উপজেলা নির্বাচনে উঠেছে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। স্থানীয় এমপির শ্যালো প্রার্থী হওয়ায় প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। 8 মে অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদের ভোটগ্রহণ। তবে সবার নজরে পলাশ উপজেলার নির্বাচন। এই উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক, সাবেক পৌর মেয়র শরীফুল হক। তার সঙ্গে লড়াইয়ে আছেন দুইবারের উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ জাবেদ হোসেন সহ জাতীয় পার্টির প্রার্থী। এরই মধ্যে শরীফুল হকের পক্ষের লোকজনের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন। সংসদ সদস্যের ভাগ্নে ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার নির্বাচনে প্রভাব বিস্তারের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ তার। এমপির নাম ভাঙিয়ে প্রচারণা করছে, দলীয় নাম ভাঙিয়ে প্রচারণা করছে। এতে করে পলাশের সকল জনগণ ক্ষুব্ধতা প্রকাশ করছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রভাব বিস্তার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী শরীফুল হক। কোনো একটা লোককে বলতে পারবে না আমি এমপির আত্মীয় পরিচয় দিয়ে, পেশি শক্তি দিয়ে কোনো কাজ করেছি। আমি আমার পরিচয় আছে, আমি মেয়র ছিলাম, আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, অতএব আমার পরিচয়টাই যথেষ্ট। আমি মনে করি এমপির চেয়ে আমার যে বংশের রাজনৈতিক পরিচয়টা, এটাই আমার কাছে অনেক শক্তিশালী। এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সব অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। যত আইন কানুন পরিপত্র বিধিমালা আছে সেই আলোকে একটা নির্বাচন হবে। কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। এখানে এই বিষয়ে এখন পর্যন্ত আমার রিটার্নিং অফিসার দপ্তরে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই লিখিত। পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেজিস্ট্রেশনবিহীন ওষুধের 6 লাভ নওগাঁর বাজার। ব্যবসায়ীরা বলছেন চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লেখার জন্য ব্যবসার স্বার্থে এসব ওষুধ তারা দোকানে রাখতে বাধ্য হচ্ছেন। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ না লেখার দাবিতে এরই মাঝে তারা আন্দোলনেও নেমেছেন। আর সিভিল সার্জন বলছেন চিকিৎসকদের সাথে আলোচনা করে এসব ওষুধ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্যাম্পু, সাবান, ফুড সাপ্লিমেন্টস ও ভেষজ সহ 2 শতাধিক রেজিস্ট্রেশনবিহীন ওষুধ অবাধে বিক্রি হচ্ছে নওগাঁর বাজারে। এসব ওষুধ বন্ধে অভিযান চালিয়ে সম্প্রতি 2টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ওষুধ প্রশাসন। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন চিকিৎসকদের ব্যবস্থাপত্রে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ লেখা বন্ধ না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অযৌক্তিক। ডাক্তাররা লিখতেছে সেই ফুড সাপ্লিমেন্ট আমরা যখন বিক্রি করতেছি তখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তারা এসে আমাদেরকে ফাইন করতেছে, অথচ ডাক্তারদেরকে কিছু বলতেছে না। যে এই আনরেজিস্টার্ড প্রোডাক্টগুলো ডাক্তার লেখা বন্ধ করুক, আর আমরা এখান থেকে আমরাও যেন বিক্রি না করি। চিকিৎসকরা না লিখলে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে দাবি ওষুধ ব্যবসায়ী নেতাদের। রেজিস্টার্ড ডাক্তাররা লিখতেছে, অথচ লাইবিলিটিতে পড়তেছে আমাদের কেমিস্ট্রির উপর। একটা প্রেসক্রিপশন হচ্ছে, যদি ফুড সাপ্লিমেন্টারি না থাকে তাহলে ওই ওষুধ আর দিচ্ছে না। ফুড সাপ্লিমেন্টারি বা আনরেজিস্টার্ড প্রোডাক্ট যেন কোনো ডাক্তার না লেখে। বিক্রি করার জন্য অপরাধ হলাম, কিন্তু যিনারা প্রেসক্রিপশন করতে দিচ্ছে, ছাড়পত্র দিচ্ছে, তিনি একজন প্রফেসর, রেজিস্টার্ড ডাক্তার, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। উৎপাদন সোর্সটাকে আগে ধরতে হবে, তারপর রাস্তায় আসতে হবে। এসব ওষুধ নিয়ে বিক্রেতা ও চিকিৎসক 2 পক্ষেরই দায়বদ্ধতা আছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। ওষুধের যে দোকানগুলো আছে লাইসেন্স দেওয়ার সময় তাদের একটা শর্তই আছে, তারা আনরেজিস্টার্ড প্রোডাক্ট দোকানে রাখতে পারবে না। চিকিৎসকরা কোনোভাবেই আনরেজিস্টার্ড কোনো মেডিসিন তারা লিখতে পারবে না তাদের প্রেসক্রিপশনে।
তারপরেও যদি তারা লেখে, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে ওষুধ ও কসমেটিক্স আইন 2023 সংশোধনের দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট আদালত চত্বরে নারী আইনজীবী ও নারী পুলিশ সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 2 নারী পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে মামলার নথি দেখা নিয়ে এক নারী আইনজীবী আদালতের জিআর শাখায় কর্মরত এক নারী কনস্টেবলের উপর হামলা করে। পরে এ ঘটনায় আইনজীবী ও পুলিশ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়লে 2 নারী কনস্টেবল আহত হয়। এ সময় অন্য আইনজীবীরা মিছিল করে পুলিশের উপর মারমুখী আচরণ করেন বলে জানায় পুলিশ। তবে এ বিষয়ে কোনো কথা বলতে চায়নি আইনজীবী নেতারা। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কিছু অংশ হলে থেকে গেলেও অনেকেই আবার অনিশ্চয়তায় ছেড়েছেন হল। সেশন জট এড়াতে আলোচনার আহ্বান শিক্ষকদের। কবে খুলবে ক্যাম্পাস তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ করলেও বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে দেওয়া বাসে অনেকেই দেখা গেছে হল ছাড়তে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো বন্ধ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এসব ঝামেলার মধ্যে আমাদের সেশন জট হচ্ছে, আমাদের সেমিস্টার পিছায় যাচ্ছে। আজকে আমার কিন্তু সেমিস্টার ফাইনাল ছিল, আজকে পরীক্ষা ছিল, আমার এখানে সিলেট যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমি আজকে কি করতেছি, আমি টোটালি হতাশ। প্রশাসন, শিক্ষক সমিতি সবার কাছে উদ্যত আহ্বান, আপনারা অচিরে আপনাদের মধ্যে সমঝোতা করে ভার্সিটি ক্যাম্পাস হল খুলে দেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এই বিষয়ে জানেন না শিক্ষকরাও। আগামী সপ্তাহে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনায় বসতে পারেন উপাচার্য, জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এখনো বিশ্ববিদ্যালয় নিয়ে যারা চিন্তা করছেন ইউজিসি থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারাও কোনো নির্দেশনা দেননি। প্লাস বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো ধরনের ইতিবাচক কোনো সাড়া এখনো পাইনি। আগামী সপ্তাহে হয়তোবা শিক্ষক সমিতির সাথে আমরা একটা আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে পারবো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা মেসেজ আমরা দিতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য মূলত। এদিকে আজও হল বন্ধ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন প্রত্নতত্ত্ব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 সাল থেকে প্রতি বছর পানি কমছে পদ্মায়। এই সংকটের কারণে রাজশাহীতে 2011 সালে করা একটি শোধনাগার বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এমন বাস্তবতার মাঝে গোদাগাড়ী পয়েন্টে 4.5 কোটি টাকার বেশি ব্যয়ে আরও একটি শোধনাগার করা হচ্ছে। এটিও ভবিষ্যতে কার্যকর থাকবে না বলে আশঙ্কা সুশীল সমাজের প্রতিনিধিদের। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 থেকে 23 সাল পর্যন্ত পদ্মায় পানির উচ্চতা কমেছে 10 মিলিমিটার। ভারতের সঙ্গে এই নদীর পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে 2025 সালে। এতে নদীর উচ্চতা আরও কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। শুকনো মৌসুমে নগরীতে প্রতিদিন পানির চাহিদা 13 কোটি লিটার। ওয়াসা যোগান দেয় 10 কোটি 70 লাখ লিটার। ঘাটতি পূরণে পদ্মা নদীর গোদাগাড়ী পয়েন্টে চীনের সঙ্গে যৌথ শোধন প্রকল্প করছে বাংলাদেশ, যার খরচ 4.5 কোটি টাকার বেশি। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পরে এখন যে আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে চাহিদাটা আছে, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটারের যে সমস্যাটা আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে প্রতিনিয়ত ডিক্লাইন করছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নিরাপদ পানি, যেটি আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেটি পূরণ করতে আমরা সক্ষম হব। তবে এর আগেও ওয়াসার 100 কোটি টাকার প্রকল্প খুব একটা কাজে না আসার অভিযোগ রয়েছে। এতে আস্থা কমেছে নাগরিকদের। পদ্মায় পানি কমতে থাকায় নতুন প্রকল্প নিয়েও আশাবাদী হতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। 26 সালে কিন্তু এই পানি চুক্তি, যেটা ফারাক্কা চুক্তি, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু না। ওয়াসা পানির বিল বাড়িয়েছে, বুঝতে পারছেন, কিন্তু ওদের যে সেবা দেওয়ার কথা ছিল আমাদের নাগরিক সমাজের কাছে, সেই সেবা নাগরিকরা আসলে পাচ্ছে না। কারণ এখনও ওই পানি ওই আগের মতোই, আগে যে সেবা মানে পানির দাম বাড়ানোর আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রয়ে গেছে। 2011 সালে রাজশাহী শ্যামপুরে 103 কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার করে সরকার। তবে পদ্মায় পানি সংকটে বছরের বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে বগুড়া ও গাইবান্ধা 6টি উপজেলার মানুষ। বগুড়ায় করতোয়া নদীর উপর ফতে আলী সেতু নির্মাণ না হওয়ায় বাঁশের সেতু দিয়ে পারাপার করছে তারা।
আর যানবাহন ও পণ্য যাচ্ছে অনেকটা পথ ঘুরে। দুর্ভোগ কমাতে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর উপর ফতেয়ালী সেতু নির্মাণ কাজ শুরু হয় গত বছর মে মাসে। আগামী জুনের আগেই নির্মাণ শেষ হবার কথা থাকলেও তা হচ্ছে না। সময় মতো সেতুর কাজ শেষ না হওয়ার ফলে গাইবান্ধার সাগাটা উপজেলার মতোই বগুড়ার সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট ও সদর উপজেলার প্রায় 2 লাখ মানুষকে নরবরে বাঁশের সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে। দেখা যাচ্ছে অনেকদিন ধরে এই ব্রিজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই কষ্টের মধ্যে কিছুদিন পর বর্ষাকাল আসবে, বর্ষাকালে আরও বেশি কষ্ট। ব্রিজটা সম্পূর্ণ করার জন্য আমরা আবেদন রাখছি, যারা প্রকল্প হাতে নিয়েছেন তাদের কাছে এই ব্রিজটার জন্য জরুরি ভিত্তিতে আমাদের সাহায্যের জন্য এই ব্রিজটা যেন উন্নয়ন হয়। ব্রিজের পাশে যে ডাইভারশন যে ব্রিজটা দেওয়া হয়েছে বাঁশের ব্রিজ, এটা অত্যন্ত রিস্কি। এমনও হতে পারে যে বন্যার সময় এই ব্রিজ ভেঙে গেলে পারে মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 1 বছরে মাত্র 6টি পিলার হয়েছে, সেই 6টি পিলারের মাত্র কিছু অংশ হয়েছে। কর্মকর্তারা বলছেন 226 ফুট দৈর্ঘ্য এবং 40 ফুট প্রশস্ত সেতুটির নির্মাণ শুরুর পর কিছু সমস্যা দেখা দেয়। এ বছরের মধ্যেই ফতেয়ালী সেতুর নির্মাণ কাজ শেষ হবে জানালেন প্রকৌশলী। মূলত ল্যান্ড অ্যাকুইজিশনের একটা চ্যালেঞ্জ ছিল, সেই অ্যাকুইজিশনের কাজও আমরা শেষ করেছি এবং আমরা অধিগ্রহণকৃত জমির উচ্ছেদ আমরা এই গত রমজানের মধ্যে আমরা করেছি। এখন ফতেয়ালী এন্ডের যে অ্যাপার্টমেন্ট এবং পাইলের যে কাজটা আছে সেই কাজটা আমরা অতি শীঘ্রই শেষ করব। প্রায় 38 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই সেতুর নকশা করা হয়েছে রাজধানীর হাতিরঝিলের সেতুর আদলে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশি মরদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দরে এই ঘোষণার পর উত্তেজিত হয়ে ওঠেন স্বজনরা। তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চান তারা। এই বিষয়ে বিমানবন্দর জোনের এডিসি জানান, লিবিয়া থেকে আসা 8 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় মানব পাচার ও হত্যা মামলা হয়েছে। তাই ময়না তদন্তের জন্য 8 জনের মরদেহই ঢাকা মেডিকেলে নেওয়া হবে। দ্রুত তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করার আশ্বাস দেন তিনি। এর আগে দুপুর 12:30টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহত 8 বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পৌঁছায়। চলতি বছরের 14 ফেব্রুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে মারা যান 8 বাংলাদেশি। তাদের মধ্যে 5 জনের বাড়ি মাদারীপুরে, বাকি 3 জনের বাড়ি গোপালগঞ্জে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।